নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাতে আবার ঢপের পাঁচালি শুরু হচ্ছে ২রা জানুয়ারি থেকে। যতক্ষণ না নির্বাচনের প্রচার শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবিশ্রান্ত মিথ্যা ভাষণ শুনবেন বঙ্গবাসী। কে দেবেন, কারা দেবেন, এটা অনুমান করার জন্য আপনাদের কোনো বিশেষ পুরস্কার আমি দিতে পারবো না। আপনারা সবাই জানেন যে কারা এই ঢপের পাঁচালির কথা বারবার করে বঙ্গবাসীর কর্ণকুহরে প্রবেশ করাবার চেষ্টা করবেন। তার আগে বলি, আপনারা যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন, তারা সক্রিয় সহযোগিতা করছেন, আমি কৃতজ্ঞ। আগামী দিনেও আপনাদের সহযোগিতা থেকে বঞ্চিত হব না এই আশা করি। আপনারা যে ডিভাইসেই আমার এই অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, তাতে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস এবং আপনাদের সহযোগিতা আমার কাছে পৌঁছে যাবে। খোকাবাবু বাজারে নামছেন। ২রা জানুয়ারি বারুইপুরে মেগা সমাবেশ করবেন। খোকাবাবু যেখানেই যান সেখানে তাম ঝাম, বৈভবের আস্ফালন, এগুলো তো একদম স্বাভাবিক ঘটনা। বৈভব প্রকাশ না করলে ছোটবাবুর বোধহয় ভাত হজম হয় না। করবেন না বা কেন? ইলেকটোরাল বন্ড থেকে কম টাকা তো তৃণমূল পায়নি। ডিয়ার লটারি, তারপরে সিএসসি সহ নানাবিধ প্রতিষ্ঠান তৃণমূলের কোষাগারে উপরস্থ হয়ে দান করেছেন। তাই বৈভবের আস্ফালন ছোটবাবু করবেনই। বঙ্গবাসী বৈভবের আস্ফালন দেখতে অভ্যস্ত কিনা সেটা নিয়ে তো অনেকের মনে প্রশ্ন আছে, কিন্তু ছোটবাবুর হচ্ছে ডোন্ট কেয়ার। তিনি হচ্ছেন এয়ার অ্যাপারেন্ট, এমন হাবভাব তার যেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ইন্দিরা জমানায় সঞ্জয় গান্ধীর কথা আমরা শুনতাম, তাকে বলা হতো সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী। আমাদের রাজ্যের এয়ার অ্যাপারেন্ট কি সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী নয়? সরকারি পদে না থেকেও যেভাবে সরকারি পৃষ্ঠপোষকতা তিনি উপভোগ করেন এবং অনেক ক্ষেত্রেই সরকারি সিদ্ধান্তে তার হস্তক্ষেপ আমরা বুঝতে পারি, বঙ্গবাসীও বুঝতে পারে। তাই তিনি যে সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী, এই প্রশ্ন যখন ওঠে তখন সেই প্রশ্নকে কিন্তু আড়াল করা যায় না। আজকে এই ২রা জানুয়ারি ছোটবাবুর বারুইপুরের জনসভায় তামঝাম সাংঘাতিক। কত ১৫০x১০০ ফিট একটা র্যাম্প, সেখানে ছোটবাবু মাইক হাতে ঘুরবেন আর বক্তব্য রাখবেন এবং তার নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ র্যাম্পের দুদিকে মোতায়েন থাকবে। ৩টে মঞ্চ হচ্ছে, একটা মঞ্চে বিধায়করা থাকবেন, একটা মঞ্চে স্থানীয় জনপ্রতিনিধি এবং তৃণমূলের সাংগঠনিক নেতারা থাকবেন, আর ছোটবাবুর জন্য তো আলাদা ব্যবস্থা রয়েছেই। সেখানে কি বলবেন ছোটবাবু, একেবারে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। কমিশনকে আক্রমণ করবেন, বিরোধীদের বললেন বাংলায় বিজেপির বিসর্জন হবে, তিনি ২৫০ আসন পাবেন, এই শ্যান ত্যান, নাম বাদ গেলে বুঝে নেবেন, দেখে নেবেন, ঘেরাও করবেন, দিল্লিতে যাবেন, এইসব অনেক কথা বলবেন। কিন্তু কখনো কি বলবেন যে ১৫ বছরের বঙ্গেশ্বরীর জমানায় চৌর্যবৃত্তির সাম্রাজ্য কিভাবে ডালপালা বিস্তার করেছে? কখনো কি বলবেন কিভাবে চাকরিগুলোকে বেচেছে এই দালালরা? কখনো কি বলবেন রাজ্য থেকে বিনিয়োগ পালিয়ে গেছে, বিনিয়োগ আসে না, কর্মসংস্থানের বেহাল দশা, পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে চলে যাচ্ছেন? দিদিমণি বলছেন এসো আমার ঘরে এসো। আরে কেন আসবেন তারা? এখানে সারাদিনে ৩০০ টাকা রোজগার করতেই তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেখানে অন্য রাজ্যে গেলে দৈনিক ১০০০ টাকারও বেশি তারা রোজগার করেন। সেই টাকার একটা অংশ পাঠান বাড়িতে, বাকি টাকায় তারা সংসারটা চালান। অন্তত পশ্চিমবঙ্গে থাকলে তাদের যে আর্থিক সমস্যার মুখে পড়তে হতো বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে,
তাদের অতটা সমস্যার মুখে পড়তে হয় না, অন্তত আর্থিকভাবে। এটাই তো হাল বঙ্গে। একটা শিল্প হয় না, কলকারখানা নেই। দিদিমণির হাসি মুখের ছবি, কলকারখানার উদ্বোধন করছেন, শেষ কবে মানুষ দেখেছেন ভুলেই গেছি। ঘটা করে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়, 7টা এডিশনে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে, কিন্তু কত বিনিয়োগ বাস্তবায়িত হলো তার খবর কেউ রাখে না। শ্বেতপত্রও প্রকাশ হয় না, আর প্রত্যক্ষ পরোক্ষ কত কর্মসংস্থান হলো সে বিষয়েও কেউ জানতে পারে না। কিন্তু ছোটবাবু বলে যাবেন তর্জনী উঁচিয়ে, এই করেছি সেই করেছি, বিজেপি বাংলা বিরোধী, দিল্লির জমিদারদের এবার গণতান্ত্রিক পদ্ধতিতে বিসর্জন দিতে হবে। আচ্ছা, বাংলা বিরোধী কারা বলুন তো? মেসি কেলেঙ্কারিতে যারা বাংলার বাঙালির ক্রীড়ামোদীদের নাম ডুবিয়েছে, লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে বিশ্বের দরবারে, তারা বাংলা বিরোধী নয়? যারা শিক্ষকদের চাকরিটা মাছের বাজারে মাছ বিক্রির মতো নিলাম করেন, তারা বাংলা বিরোধী নয়? দীর্ঘদিন ধরে আমরা কেন্দ্রীয় বঞ্চনার ভাঙা রেকর্ড শুনছি, সেই 77 সাল থেকে। কি পেলাম আমরা? কেন্দ্রীয় বঞ্চনার ভাঙা রেকর্ড বাজিয়ে ভোট করিয়েছেন দিদি, আগে ভোট করিয়েছে সিপিএম, আর বাংলা ক্রমশ পিছনের সারিতে চলে গেছে। তাই আবার ছোটবাবু বজ্র নির্ঘোষ করবেন যে বাংলা বিরোধীদের বিসর্জন দিতে হবে। কোনো ম্যানিফেস্টো নেই, কি করবেন ক্ষমতায় আসলে তার কোনো স্পষ্ট রূপরেখা নেই। আর তৃণমূল 15 বছর ধরে কি করেছে সেটা মানুষ জানেন। আবার তারা যদি বলেন আমরা এই করব সেই করব, মানুষ সেটাকে বিশ্বাস করবেন না। দেখুন, রাজ্য প্রশাসনের দুই পৃথিবী। এক পৃথিবীতে খোকাবাবুর জন্য প্রশাসন একেবারে ঝাঁপিয়ে পড়েছে তার সভাকে সফল করার জন্য, এলাহি বন্দোবস্ত। হয়তো দক্ষিণ 24 পরগনার পুরো প্রশাসনই বারুইপুরের সভা সফল করবার কাজে নেমে পড়বে। ছোটবাবু আবার উত্তরবঙ্গেও যাবেন, সারা রাজ্য ঘুরে বেড়াবেন। যদিও নবজোয়ার যাত্রা নয়, কিন্তু নবজোয়ার যাত্রায় যে বৈভব আমরা দেখেছিলাম তার থেকেও কম দেখবেন না। জায়ান্ট এলইডি স্ক্রিন, ওসব দেখুন না, মানুষ দেখুন, অবিশ্রান্ত মিথ্যে ভাষণ শুনুন, তারপরে মানুষ সিদ্ধান্ত নিন। একদিকে যখন ছোটবাবুর সভা সফল করতে প্রশাসন একেবারে আদা জল খেয়ে নেমেছে, ঠিক বিপরীত চিত্র হলো 2021 সাল থেকে এই সময় পর্যন্ত শুভেন্দু অধিকারীকে 104 বার আদালতের দ্বারস্থ হতে হয়েছে সভার অনুমতি চেয়ে। শুভেন্দুবাবু যেখানেই সভা করতে যান প্রশাসন বাধা দেয়। ভাবুন, এরা গণতান্ত্রিক ব্যবস্থার বালফাটটাই করে। আর বিরোধী দলনেতা, গণতন্ত্রে কি বলে, বিরোধী দলনেতা হচ্ছে শ্যাডো চিফ মিনিস্টার। তিনি সভা করতে যাবেন, রাজনৈতিক সভা, পদযাত্রা, প্রশাসন বাধা দেবে, আর আদালত থেকে শুভেন্দুবাবুকে অনুমতিপত্র জোগাড় করতে হবে। এই হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান পশ্চিমবঙ্গে অবস্থা, যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো সভা সমিতি করার অনুমতি প্রশাসনের কাছ থেকে পায় না, আদালতের দ্বারস্থ হতে হয়। তাহলে 104টে মামলায় হেরেছে, আইনজীবীদের খরচ আছে, সব খরচ আছে, আমাদের করের টাকায় এই আইনজীবীদের ফিজ মেটানো হয়েছে। অপচয় বললেও কি এটাকে কি বলবো, কম বলা হয়? শুধুমাত্র শুভেন্দু অধিকারীর সভা আটকাতে হবে, তাই জন্য প্রশাসন প্রথমে অনুমতি দেবে না। আর খোকাবাবু সভা করবেন, দেখুন প্রশাসন আদা জল খেয়ে ঝাঁপিয়ে পড়েছে। এই হচ্ছে দুই পৃথিবী। এরা আবার মুখে বলে আমরা গণতন্ত্রের একেবারে ধ্বজাধারী, আমরা গণতান্ত্রিক কাঠামোকে অক্ষুণ্ণ রাখতে চাই। চোখের সামনে আপনাদের কাছে উদাহরণ আছে। এই যে প্রশাসন কতটা যে অনুপ্রাণিত একটা দলদাসে পরিণত হয়েছে, না হলে কখনো কোথাও শুনেছেন, কোন রাজ্যে শুনেছেন? প্রত্যেক রাজ্যে তো বিরোধী দল আছে, বিরোধী দলনেতা আছে, তারা যদি কোনো রাজনৈতিক কর্মসূচি করতে চায় প্রশাসন বাধা দেয় এবং আদালতের দ্বারস্থ হয়ে অনুমতি নিতে হয়।
এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র। এখন এ তো গেল, আপনারা শুনবেন ছোটবাবুর অমৃত ভাষণ, লাগাতার শুনবেন। এই শুরু হলো নির্বাচনের প্রচার শেষ না হওয়া পর্যন্ত পিসি ভাইপো লাগাতার ঘুরে বেড়াবেন, বৈভবের আস্ফালন করবেন খোকাবাবু, সরকারি পরিকাঠামোকে ব্যবহার করে লোক জোগাড় করবেন পিসিমণি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কখনো কন্যাশ্রীর মেয়েদের নিয়ে আসা হবে, কখনো আইসিডিএস কর্মীদের নিয়ে আসা হবে, কখনো অঙ্গনবাড়ির কর্মীদের নিয়ে আসা হবে, বাস ব্যবহার করা হবে, পুলিশের এলহাই অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়ার এলাহি ব্যাপার, পিকনিক। দিদিমণি বলেছেন না, এবার পিকনিক নয়, ওই সভাগুলো কার্যত পিকনিক। সরকারি পরিকাঠামোকে ব্যবহার করে কিভাবে একটা রাজনৈতিক দলের সভা সফল করা যায়, এ রাজ্যে তার সব থেকে বড় উদাহরণ রয়েছে। তাই বাংলার মানুষ প্রস্তুত থাকুন, এই শুরু হলো, চলবে নির্বাচনের প্রচারের শেষ পর্যন্ত। খোকাবাবু আর পিসিমণির যুগলবন্দি। এই যখন আবহ, তখন দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক কিন্তু অব্যাহত। প্রথম কথা, দিলীপ বাবুর অভিযোগ তাকে ইচ্ছাকৃতভাবে তার মেদিনীপুর আসনকে বদল করা হয়েছিল শেষ মুহূর্তে। তিনি দীঘার জগন্নাথ মন্দির যখন গেছিলেন সস্ত্রীক, তখন তাকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হয়। এগুলো বিজেপির কালচার নয়। অন্য দল থেকে যারা বিজেপিতে এসছেন তারাই এটা করে, নাম না করে শুভেন্দু অধিকারীকেই বিঁধেছেন। এখন একটা খবর আমি পেলাম বিজেপির সূত্রে, সংবাদ মাধ্যম বলছে যে অমিত শাহের সঙ্গে দিলীপ বাবুর নাকি মধ্যাহ্নভোজ হয়েছে। আমি খবর পেলাম অমিত শাহ যে টেবিলে বসে মধ্যাহ্নভোজ সেরেছেন, তাতে ভূপেন্দ্র যাদব, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে এবং শুভেন্দু অধিকারী ছিলেন। দিলীপ ঘোষ কিন্তু অমিত শাহের মধ্যাহ্নভোজে, যে টেবিলে বসে অমিত শাহ মধ্যাহ্নভোজ সম্পন্ন করেছিলেন, সেই টেবিলে তিনি ছিলেন না। যাই হোক, সেটা এই খবরটা বিজেপির পক্ষ থেকেই এসেছে। শ্রমিকবাবুর সঙ্গে দিলীপ বাবুর বৈঠক হয়েছে, দিলীপ বাবু কাজে ফিরতে চাইছেন। শ্রমিকবাবুর সঙ্গে জানুয়ারি মাসের মাঝামাঝি একটা যৌথ জনসভাতেও তিনি ভাষণ দেবেন। দিলীপ বাবু কোথায়? দিলীপ বাবু খড়গপুরে দাঁড়াতে চাইছেন। খড়গপুরে হিরণ আছে, একজনকে স্যাক্রিফাইস করতে হবে। যাই হোক, সেই চূড়ান্ত সিদ্ধান্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই নেবে, সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু দিলীপ বাবুর সঙ্গে শ্রমিকবাবু বৈঠক করলেন, অমিত শাহ বললেন নেমে পড়ুন, বাকিগুলো দূরে রাখুন আপাতত। তা সত্ত্বেও কি দিলীপ ঘোষ একেবারে খোলা মন নিয়ে রাজনীতিতে নামবেন? এই কঠিন নির্বাচনে বিজেপির পক্ষে থাকবেন? এই প্রশ্নের উত্তর ভবিষ্যতের গর্ভে নিহিত আছে। ঠিক আছে, তিনি একদম চোখে চোখ রেখে কথা বলতেন, আগে বলতেন, এখন বলেন কিনা আমি জানি না, বা ভবিষ্যতেও বলবেন কিনা জানি না। কিন্তু রাজ্য বিজেপির উচিত সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলে। এবং দিলীপ বাবুকে আমি অনুরোধ করব, রাজনীতিতে এই ধরনের ঘটনা হয়, মনোমালিন্য হয়, একজনের সঙ্গে আরেকজনের সম্পর্কে চির ধরে। আপনি স্বয়ংসেবক থেকে বিজেপিতে এসেছেন, সভাপতি হয়েছিলেন, আপনার সভাপতিত্বে বিজেপি ভালো ফল করেছিল, অনস্বীকার্য আপনার ট্র্যাক রেকর্ড। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আপনাকেও মানিয়ে নিতে হবে। সংবাদ মাধ্যমের বুম দেখলেই মুখে যা ইচ্ছা তাই বলবেন। আপনি যদি একজন, কি বলবো আর কি, শৃঙ্খলাবদ্ধ কর্মী হন, সঙ্গের মতাদর্শে দীক্ষিত হন, তাহলে অন্তত মিডিয়াতে বক্তব্য রাখার প্রলোভন থেকে নিজেকে দূরে রাখুন। তাতে আপনারও ভালো, বিজেপিরও ভালো। মুখে বলছেন যে এবার বাংলার মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে, আর আপনার কথা এবং কাজের মধ্যে যেন মিল থাকে, এটাই কিন্তু অনেকে প্রত্যাশা করছে। অমিতজি কিন্তু আপনাকে সুযোগ দিয়েছেন, বলেছেন নেমে পড়ুন লড়াইয়ে। সর্বোচ্চ নেতৃত্বের এই নির্দেশ আশা করি একজন শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসাবে আপনি মানবেন।